আমরা শুরু করছি ক্লাস নাইন ম্যাথ প্র্যাকটিস সেট। ম্যাথ প্র্যাকটিস, ঠিক আছে। ক্লাস নাইন ম্যাথ প্র্যাকটিস আমরা শুরু করছি। সবার প্রথম 1 নম্বর অঙ্কটা দেখো। বলেছে যে কোনো পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। কি বললাম? যে কোনো পূর্ণ সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। এই বিবৃতিটি সত্য নাকি মিথ্যা? এটা আমাকে কোশ্চেন দিচ্ছে যে যে কোনো পূর্ণ সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যাটা সত্য নাকি মিথ্যা। দেখো, যখন বলবে পূর্ণ সংখ্যা, তখন আমাদের বুঝতে হবে যে পূর্ণ সংখ্যা মানে কি। দেখো, পূর্ণ সংখ্যার স্টার্টিং পয়েন্ট হচ্ছে জিরো। জিরো হতে পারে একটা পূর্ণ সংখ্যা। প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান এটাও একটা পূর্ণ সংখ্যা হতে পারে। অথবা প্লাস মাইনাস টু এটাও একটা পূর্ণ সংখ্যা হতে পারে। প্লাস মাইনাস থ্রি এটাও একটা পূর্ণ সংখ্যা হতে পারে। প্লাস মাইনাস ফোর, প্লাস মাইনাস ফাইভ এটাও একটা পূর্ণ সংখ্যা হতে পারে, এবং ডট 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 চলতে থাকবে এরকম। এগুলোকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা বলি। অর্থাৎ শূন্য, প্লাস এক, মাইনাস এক, প্লাস দুই, মাইনাস দুই, প্লাস তিন, মাইনাস তিন, এগুলো সবগুলো কি হবে? পূর্ণ সংখ্যা হবে। এবং স্বাভাবিক সংখ্যা, এটার কনসেপ্টটা কি? স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে কাকে বলি? স্বাভাবিক সংখ্যা বলি হলো এক থেকে স্টার্ট হয়। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এভাবে চলতে থাকে ডট ডট ডট। এগুলো হচ্ছে আমার কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো, স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু জিরো নেই, পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু জিরো রয়েছে। তার মানে পূর্ণ সংখ্যা জিরো থেকে স্টার্ট হচ্ছে, স্বাভাবিক সংখ্যা এক থেকে স্টার্ট হচ্ছে। তাহলে বলছে যে যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা মানে এখানে পূর্ণ সংখ্যা যেমন জিরো, এই জিরোকেও বোঝাচ্ছে। তাহলে জিরো একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা বলতে জিরো, তাহলে জিরো কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে? তো দেখতে পাচ্ছি জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে আমাদের পড়ছে না। তাহলে আমি এখান থেকে ক্লিয়ারলি বলতে পারি যে যে কোনো পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। ঠিক আছে? তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এটা আবার কিন্তু বিবৃতিটা মিথ্যা। তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে? যে কোনো পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। ঠিক আছে? এটা হয়ে যাবে মিথ্যা। আমার সঠিক উত্তর হয়ে যাবে কি? মিথ্যা। আমি চলে যাব নেক্সট 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। পি অফ এক্স ইকুয়াল টু পি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এইট হয়, তবে পি অফ ওয়ান ইকুয়াল টু কত? এটা আমার কোশ্চেন। পি অফ ওয়ান এর মান কত? ঠিক আছে, একদম সহজ একটা কোশ্চেন, আমরা খুব সহজ পদ্ধতিতে এটা আমরা করব। দেখো, পি অফ ওয়ান আমাকে বের করতে বলছে। তা আমি এক্স এর জায়গায় কিন্তু ওয়ান বসাবো। যেমন এখানে তাহলে তাহলে কি হচ্ছে? থ্রি এক্স টু দি পাওয়ার ফোর, তার মানে কি হবে? ওয়ান এর মাথায় ফোর। ঠিক আছে? মাইনাস ফাইভ, এক্স এর মাথায় তিন আছে, তাহলে এখানে কি হবে? ওয়ান এর মাথায় তিন। প্লাস এক্স এর স্কোয়ার আছে, তার মানে কি হবে? ওয়ান এর মাথায় স্কোয়ার হবে। প্লাস দিচ্ছে এইট। একের মাথায় চার মানে এক, তাহলে তিন ওকে তিন হবে। তিন ইন্টু এক। পাঁচের মাথায় ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান, প্লাস ওয়ান স্কোয়ার করলে কত হবে? ওয়ান হবে। প্লাস কত? প্লাস এইট। ঠিক আছে? প্লাস এইট। তাহলে যোগ করি, দেখো, তিন ওকে তিন, মাইনাস পাঁচ, প্লাস এইট আর একে নাইন। ঠিক আছে? এবার নয় আর তিন যোগ করলে হচ্ছে বারো, মাইনাস পাঁচ, বারো থেকে পাঁচ করলে কত হবে? সাত, তাহলে কত আসবে? সেভেন। দ্যাট মিনস পি অফ ওয়ান, এই টোটালটার ভ্যালু কত আসবে? সেভেন আসবে। ঠিক আছে? পি অফ ওয়ান হলো সেভেন। এটাই আমার সঠিক উত্তর। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা দেখ। 3 নম্বর প্রশ্নটা দিয়েছে এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেট এক্স মাইনাস টু তে এক্স এর সহগ কত? এটা আমার 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে? তাহলে দেখো, দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু। ঠিক আছে? এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু, এটা আমি কি করবো? গুণ করে দিব। দেখো, এক্স আর এক্স গুণ করলে এক্স এর স্কোয়ার হবে, মাইনাস টু আর এক্স গুণ করলে কত হবে?
টু এক্স, এক্স আর ওয়ান গুণ করলে মাইনাস এক্স হবে, মাইনাস টু আর মাইনাস ওয়ান গুণ করলে প্লাস টু হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কত টু। তাহলে এখানে আমাকে কি বিষয় বলেছে, এক্স এর সহগ বলেছে, ঠিক আছে, এক্স এর সহগ। তাহলে দেখো এই সংখ্যাটার মধ্যে এক্স এর সহগ, এক্স এর সহগ কত হচ্ছে মাইনাস থ্রি, তাহলে এখানে কত মাইনাস থ্রি, এক্স এর সহগ কত হবে মাইনাস থ্রি হবে, ঠিক আছে, এটাই আমার সঠিক উত্তর। চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা বলেছে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে -5,5 বিন্দুর দূরত্ব 5√2 একক, এটা সত্য নাকি মিথ্যা, এটা আমার প্রশ্ন। যে মূল বিন্দু থেকে -5,5 বিন্দুর দূরত্ব 5√2 একক, এটা সত্য নাকি মিথ্যা। দেখো মূল বিন্দু মূল বিন্দুর মান হচ্ছে আমরা জানি 0,0। এবার এই 0,0 এবং -5√5 এটার দূরত্ব কি 5√2 হবে কি হবে না। যদি আমার 5√2 হয় তাহলে এটা সত্য, যদি না হয় তাহলে মিথ্যা হবে। আমি এবার দেখবো যে এটা দূরত্ব, দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি √(x1 - x2), এটা যদি x1 হয় তার মানে 0 মাইনাস অফ -5 x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার কি হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে 0 - +5 তার কি হবে হোল স্কয়ার হবে, প্লাস -5 তার কি হবে হোল স্কয়ার হবে। তাহলে দেখো 5 এর স্কয়ার করলে 25 আসবে, প্লাস -5 এর স্কয়ার করলে কত আসবে 25 আসবে। তাহলে √25 করলে কত হবে √50 হবে। √50 কে আমি কি লিখতে পারি, দেখো 25 ইন্টু 2, 25×2 = 50, 25কে আমি লিখতে পারি বাইরে আনতে যদি পারি, মানে 25কে লেখা যায় 5×5×2। তার মানে দেখো একটা 5 বাইরে, বাইরে কত √2 একক। তার মানে দেখতে পাচ্ছি আমার মূলবিন্দুর যে দূরত্বটা, সেই দূরত্বটা অবশ্যই দেখতে পাচ্ছি যে 5√2 একক আসলো। তার মানে মূলবিন্দুর দূরত্ব 5√2 একক, এটা আমার কি হয়ে যাবে সত্য হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব আজকের পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে 2 ও 3 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা লেখো, এটা আমার প্রশ্ন। 2 ও 3 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা লেখো। তাহলে দেখো 2 যে সংখ্যাটা আছে এই 2টাকে আমি লিখতে পারি 2/1। এবার এই 2/1কে আমি যদি উপরেও গুণ করি নিচেও যদি গুণ করি, আমি নিচে ধরো গুণ করলাম 7 দিয়ে, উপরেও গুণ করলাম 7 দিয়ে, তাহলে 7 দুগুণ কত 14/7 পাচ্ছি। আবার 3 যে সংখ্যাটা, এই 3 সংখ্যাটাকেও আমি যদি 3/1 লিখতেই পারি, উপরেও আমি 7 দিয়ে গুণ করলাম, নিচেও 7 দিয়ে গুণ করলাম, উপরেও 7 দিয়ে, তাহলে 3 7 কত 21, নিচে কত 7 তাহলে 14/7 এবং 21/7 এদের মাঝে আমার 5টি মূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে 5টি মূলদ সংখ্যা কি কি হবে বলো, 5টি মূলদ সংখ্যা হবে, কি করলাম বুঝছো তো, 2টাকে লিখলাম 2/1, এই 2 এর উপরেও 7 দিয়ে গুণ, নিচেও 7 দিয়ে গুণ, কারণ 7 7 তো কাটাই যায়, 2 হয় আলটিমেটলি ভ্যালুটা। 7 দুগুণ 14, 7 7, এখানে উপরেও 7 নিচেও 7, তাহলে 3 7 21, নিচে 7 তাহলে আমার আসলো কি 14/7 এবং 21/7, তাহলে 5টি মূলদ সংখ্যা হবে বলেছে। তার মানে দেখো 14/7 পরে কি হবে 15/7 হবে, তারপরে 16/7 হবে, 17/7 হবে, 18/7 হবে, 19/7 হবে। তাহলে 15/5, 15/7, 16/7, 17/7, 18/7, 19/7, তাহলে আমার টোটাল কটা হয়ে গেল 5টি মূলদ সংখ্যা পেয়ে গেল, ঠিক আছে। এটা আমার সঠিক উত্তর। আমরা চলে যাব নেক্সট 6 নম্বর প্রশ্নে।
নম্বর প্রশ্ন। তারপরে প্রশ্ন বলেছে সরল সরল করো, ঠিক আছে। কি বলা আছে, এক্স এর মাথায় -5 সেকেন্ড ব্রেকেট 2/3 সেকেন্ড ব্রেকেট ক্লোজ বলেছে -3/10, ঠিক আছে, এটা আছে। দেখো আমি যদি গুণ করি এক্স এর মাথায় -5 আর দেখো -5-এর সাথে 2 গুণ করলাম, -5 দুগুণা 10/3, -5 দুগুণা 10/3, আর উপরে কত আছে -3/10। এই দেখো 5-এর সাথে 2 গুণ করলাম, 5-এর সাথে 2 গুণ করলে সরাসরি 5 দুগুণা 10 হবে না, আর নিচে তো 3ই আছে। এবার কি করবো, উপরেরটার সাথে এই যে এটার সাথে এটা গুণ করে দিব, তাহলে x⁻³ -10/3 ইন্টু -3/10, 10 10 কাটা গেল, 3 3 কাটা গেল, তাহলে x⁻⁻⁻ তো প্লাস হবে, তাহলে +1, x⁻+1 মানে হচ্ছে অনলি x। তাহলে ভ্যালুটা কিন্তু আলটিমেটলি আমার কত আসলো, শুধু x আসলো, ঠিক আছে। এটাই আমার সঠিক উত্তর। আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, এক্স ও ওয়াই বললাম, এক্স ও ওয়াই বাস্তব সংখ্যা, এক্স ও ওয়াই বাস্তব সংখ্যা এবং x-5 এর স্কোয়ার এবং x-5 এর স্কোয়ার প্লাস x-y এর স্কোয়ার, x-5 এর স্কোয়ার x-y-এর স্কোয়ার ইকুয়াল টু 0 হলে x ও y এর মান কত, তো y এর মান কত, এটা আমার প্রশ্ন, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাকে বের করতে বলেছে x-5 তার হোল স্কোয়ার প্লাস x-y তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আমি এখানে একটা জিনিস লিখছি, যদি দুটি রাশির বর্গের সমষ্টি 0 হয়, যদি দুটি রাশির বর্গের, দেখো দুটি রাশি বলতে এটা একটা রাশি এটা একটা রাশি, এবার এই দুটি রাশির বর্গের সমষ্টি যদি 0 হয়, তাহলে আমি এই দুটি রাশিকে মানে পৃথক ভাবে মানে আলাদা আলাদা ভাবে কি করতে পারি, 0 লিখতে পারি। দ্যাট মিনস x-5 তার হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 0 হবে, x-5 স্কোয়ারটা বসে গেলে তো অলরেডি 0ই হবে, মানে রুট হয়ে যাবে, তো রুট 0 মানে 0, তাহলে x ইকুয়াল টু কত 5 হবে, ঠিক আছে। তার মানে এটা ইকুয়াল টু 5 লিখতে পারি। আবার x-y টোটালটার বাইরে কি হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু কত 0, তাহলে x-y ইকুয়াল টু স্কোয়ারটা বসে গেলে 0 হয়ে যাবে, x ইকুয়াল টু x ইকুয়াল টু y। এবার x ইকুয়াল টু y যদি হয়, তাহলে x এর মান দেখো, x এর মান আমরা কত বের করে রেখেছি 5, তাহলে x এর জায়গায় কত বসাবো বলো, 5 বসাবো। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে y এর মানও 5, ঠিক আছে। তাহলে সুতরাং x ইকুয়াল টু 5 হবে এবং y ইকুয়াল টু 5 হবে, দুটোই 5-এর সাথে সমান হবে। এটা আমার 7 নম্বর প্রশ্ন ছিল। চলে আসছে 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর দেখো, প্রশ্নটা হলো দুটি অমূলদ দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা, এটা সত্য নাকি মিথ্যা, এটা আমার প্রশ্ন, ঠিক আছে। যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যাটা সত্য হবে নাকি মিথ্যা হবে। দেখো আমি যদি দুটি অমূলদ সংখ্যা যে কোনো নিই, ধরে নাও আমি একটা নিলাম হলো √3 আর একটা নিলাম ধরো -√3, তাহলে এটাও একটা অমূলদ সংখ্যা, এটাও একটা অমূলদ সংখ্যা। এবার এই অমূলদ সংখ্যা দুটো আমি যদি গুণ করি, তাহলে √3 ইন্টু -√3, দেখো √3 ইন্টু √3 করলে কিন্তু শুধু 3 হবে আর সামনে মাইনাস করে থাকবে, তার মানে শুধু 3 আসতেছে। তাহলে এটি
একটি মূলদ সংখ্যা। এটি একটি কিন্তু মূলদ সংখ্যা, তাহলে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা, এটা আমার প্রশ্ন। তাহলে দেখতে পাচ্ছি দুটি, আমি একটা নিলাম √3, একটা নিলাম হলো √-√3, ঠিক আছে? তাহলে √3 ইন্টু -√3। এবার এই দুটো সংখ্যাকে আমি যদি কি করি, গুণ করে দেখতে পাচ্ছি যে √3 ইন্টু √3 করলে শুধু -√3 আসতেছে এবং সামনে একটা মাইনাস চিহ্ন। তাহলে এই -3টা এটি একটি মূলদ সংখ্যার মধ্যে পড়ছে, অমূলদ সংখ্যা কিন্তু হচ্ছে না। তাহলে এটা বিবৃতিটা আমার কি হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। তাহলে এই বিবৃতিটা কিন্তু মিথ্যা হয়ে গেল, ঠিক আছে? চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। আট নম্বর প্রশ্নটা হলো, আহ 5 উপরে 5, 5 এর মাথায় 5, প্লাস 0.01, প্লাস 0.01, ব্র্যাকেট ক্লোজ, হোল স্কোয়ার, মাইনাস 5, 5 এর মাথায় 5, মাইনাস 0.01, ব্র্যাকেট ক্লোজ, তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5 x হলে x ইকুয়াল টু কত, এটা আমার কোশ্চেন, ঠিক আছে? তাহলে ব্যাপারটা দাঁড়ালো, আমি যদি 5√5, এই 5 এটাকে যদি আমি a ধরি এবং 0.01 এটাকে যদি আমি b ধরি, তারপর এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা একটা সূত্র করতে, দেখো এটা আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে 4ab। 4ab সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস, এটা কিন্তু তোমার খাতায় লিখে নেবে, a মাইনাস b হোল স্কোয়ার। এটা কি সূত্র বলো? 4ab সূত্র। 4ab সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। আমি যদি 5 এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কিন্তু এটাই দাঁড়াচ্ছে। তাহলে আমার সূত্রটা কি আসবে অ্যাকচুয়ালি বলো, 4ab কিন্তু আসবে, ঠিক আছে? তাহলে কি আসবে, 4 ইন্টু a মানে হচ্ছে 5 ইন্টু b মানে হচ্ছে 0.01, 4ab, ঠিক আছে? ইকুয়াল টু আমার কি আছে, 5x আছে। তাহলে দেখো 4 ইন্টু 5, 0.01, এটা যদি দশমিক তুলি 1/দশমিকের জন্য একটা 1 হবে, দুটো সংখ্যা আছে তাহলে দুটো 0 হবে, ইকুয়াল টু 5x, ঠিক আছে? আমি যদি 4 দিয়ে কাটাকাটি, 4 কে 4, 4 25 100 দেখতে পাচ্ছি। তাহলে দেখো 5/25 ইকুয়াল টু কত, 5x আছে, ঠিক আছে? ইকুয়াল টু, এবার 5/5, 25টা যদি ওই পাশে চলে যায়, তাহলে দেখো 5x ইন্টু 25টা ওই পাশে গেলে ইন্টু 25 হয়ে যাবে, ঠিক আছে? 5/5 ইকুয়াল টু 5x, 25কে আমি 5-এর স্কোয়ার লিখতে পারি, কারণ 5-এর স্কোয়ার করলে কত হবে, 25 হবে। তাহলে 5/5 ইকুয়াল টু 5-এর মাথায় x, 5-এর মাথায় স্কোয়ার, এটা আমি লিখতে পারি 5-এর মাথায় x প্লাস 2। তাহলে সুতরাং x প্লাস 2 ইকুয়াল টু কত, 5। মানে আমরা একটা সূচকের নিয়মে জানি, এই যে বেস এবং এই যে বেস, এই দুটো যদি সেম হয়, এই উপরের সংখ্যাটা এবং এখানকার উপরেরটা কি হবে, দুটো সেম হবে। x প্লাস 2 ইকুয়াল টু 5, অর্থাৎ x ইকুয়াল টু 5 বিয়োগ 2, 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 3 হবে। therefore x ইকুয়াল টু 3, ঠিক আছে? তার মানে x এর মান কত আসবে, 3। তাহলে আমাকে বলছে x ইকুয়াল টু কত, তাহলে x ইকুয়াল টু 3 আসবে অ্যান্সার। বোঝা গেল তো? এই প্রসেসে কিন্তু আমরা করতে পারি অঙ্কটা। আবার এই যে জায়গাটা, আমি এটা এখান থেকে আরেকটা শর্টকাট বলি, এই যে জায়গাটা আমি দেখালাম, এই জায়গাটা থেকে আমরা আর একটা প্রসেসও করতে পারি। আমি এটা এখানে দেখাচ্ছি, মানে এই জায়গা থেকে এখানে কিভাবে করতে পারি আর কি, পরের পার্টটা। 5/5 আছে, বাই 25 আছে, ইকুয়াল টু কত, 5 এর মাথায় x আছে,
ঠিক আছে? দেখো 5^5, 25 কে লিখতে পারি আমরা 5 এর স্কোয়ার ইকুয়াল টু 5^x। এখানে দেখো 5টা 5, এখানে 2টো 5, যদি কাটাকাটি দেই তাহলে 3টা 5 পড়ে থাকবে। তার মানে 5-এর মাথায় 3 পড়ে থাকবে এবং 5-এর মাথায় 8 পড়ে থাকবে। তারপর x ইকুয়াল টু কত হবে? 3। ঠিক আছে, x ইকুয়াল টু 3, এটাই আমার অ্যান্সার। তার মানে এভাবে করলেও হবে, আবার তোমরা এভাবেও করতে পারো, যেটা তোমাদের চয়েস। ঠিক আছে, মানে এইখান থেকে এই পরের পার্টটা এটা আসবে, আবার এইখান থেকে এই কর্ডটা এটা আমার কন্টিনিউ হবে। ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার 3, এটার ক্ষেত্রে অ্যান্সার 3, এটার ক্ষেত্রে অ্যান্সার 3। তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। ঠিক আছে, চলে যাচ্ছি আজকের 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর। দেখো 10 নম্বর প্রশ্নটা, একটি বৃত্তের কেন্দ্র, একটি বৃত্তের কেন্দ্র 0,0 এবং বৃত্তের উপরিস্থিত এবং বৃত্তের উপরিস্থিত এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক, একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে, 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধের, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কত হবে? এটা আমার প্রশ্ন। একটি বৃত্তের কেন্দ্র 0,0 এবং বৃত্তের উপস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এটা আমার প্রশ্ন। ঠিক আছে, কিভাবে করবো? আমি একটা বৃত্ত আঁকি, এটা আমার বৃত্ত। এবার দেখো, বৃত্তের যদি কেন্দ্র হয়, আমাকে বলছে বৃত্তের কেন্দ্র 0,0 এবং বৃত্তের উপরিস্থিত যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক। বৃত্তের উপরিস্থিত মানে ধরে নাও এখানে আমার রয়েছে, ধরে নাও আমার বৃত্তের উপরিস্থিত বিন্দুটা একটু রয়েছে এখানে, এবং এটা আমার বলা আছে কত? 3,4। এবং বৃত্তের কেন্দ্র কত আছে? 0,0। তাহলে আমাকে বলছে এই 0,0 থেকে এই যে বৃত্তের উপর অবস্থিত যে বিন্দুটা 3,4, এটা আমার দূরত্ব কত? মানে এটার দূরত্ব মানে এটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি কি, আমাকে বলছে কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে দেখো এই পয়েন্টটা থেকে এই টোটাল বৃত্তের উপর অবস্থিত যে বিন্দুটা, আমি যদি দুটাকে যোগ করি তাহলে কিন্তু এটাই কিন্তু আমার একটা কি হচ্ছে? ব্যাসার্ধ হচ্ছে। তাহলে আমাকে বলছে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য মিনস হচ্ছে এই যে 0,0 এবং 3,4, এই 0,0 থেকে 3,4 পর্যন্ত টোটাল কতটা দূরত্ব সেটা আমাকে বের করতে বলছে। তার মানে আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে 0,0 ও 3,4, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। সুতরাং দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি? সূত্রটা হলো 0 থেকে -3, 0 থেকে 3 মাইনাস করবো তার হোল স্কোয়ার, প্লাস 0 থেকে 4 মাইনাস করবো তার কি হোল স্কোয়ার। -3 স্কোয়ার করলে দেখো কত হবে? 9 হবে, প্লাস 4 স্কোয়ার করলে কত হবে? 16 হবে, রুট ওভার অফ 16 আর 9 কত হবে? 25। 25 কে যদি ভাঙি 5 ইন্টু 5, তাহলে আমার কত আসবে? একটা 5 বাইরে আসবে। তাহলে আসবে একটা 5 বাইরে। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আসবে 5, যেহেতু কোনো একক নেই তাহলে আমি 5 একক লিখে দিই। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আসবে আমার 5 একক। ঠিক আছে, যেহেতু এটা মানে এটা কি হবে বলো? 5 একক। এটাই আনসার। নেক্সট চলে যাচ্ছি আমরা 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন বলে, 11 নম্বর প্রশ্নটা হচ্ছে px প্লাস 6y ইকুয়াল টু 15 এবং 6x প্লাস 12y ইকুয়াল টু 35 সমীকরণ দ্বয়ের কয়টি
সমাধান থাকবে? এটা আমার প্রশ্ন। সমীকরণ দ্বয়ের কয়টি সমাধান থাকবে এটা? 3x plus 6y equal to 15. 3x plus 6y equal to 15 এবং 6x plus 12y equal to 35. ঠিক আছে? আমি যদি এই সমীকরণটাকে আমি যদি x এর যে সহগ এটাকে যদি a ধরি, a1, এবং এই x এর সহগ এটাকে যদি ধরি a2, ঠিক আছে, এটাকে আমি যদি ধরি b1 এবং এটাকে যদি ধরি আমি b2 এবং এটাকে আমি যদি ধরি c1 এবং এটাকে যদি আমি ধরি c2, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, a1 বাই a2 ইকুয়াল টু a1 মানে কত 3 আসতেছে এবং a2 মানে হচ্ছে x এর সহগ কত এখানে 6, এটা আসছে। কাটাকাটি করলে 3 কেটে আনি, 3 দুগুণে 6, তার মানে কত আসবে a1 বাই a2 ইকুয়াল টু 1/2 আসবে। আবার b1 বাই b2 আমি যদি দেখি, b1 বাই b2, দেখো b1 হচ্ছে আমার কত আসতেছে উপরে 6 এবং b2 এখানে কত আসতেছে 12, তো 6 আগে 6, 6 দুগুণ 12, তাহলে b1 বাই b2 আমার কত আসতেছে 1/2। এবং c1 বাই c2 যদি দেখি, c1 হচ্ছে আমার কত 15 এবং c2 হচ্ছে আমার কত 35। কাটাকাটি করো 5 দিয়ে, 3 5 15, 5 7 35, এটা আসতেছে কত 3/7। তার মানে আমার জিনিসটা, আমরা সূত্রটা কি জানি বলতো? সূত্রটা আমি লিখে দিচ্ছি। সূত্রটা জানি হচ্ছে, যদি a1 বাই b1 নট ইকুয়াল টু, সূত্রটা জানি যদি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হয়, তাহলে b1 বাই b2 হয়, তাহলে একটি সমাধান থাকবে। তাহলে কি একটি সমাধান থাকবে? যদি যদি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হয়, তাহলে একটি সমাধান থাকবে। এটা হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রটা কি? যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 হয়, a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 নট ইকুয়াল টু, যদি c1 বাই c2 হয়, তাহলে কোনো সমাধান থাকবে না। কোনো সমাধান থাকবে না। ঠিক আছে? কোনো সমাধান থাকবে না। আবার যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হয়, তাহলে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হয়, তাহলে অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তাহলে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 হয়, তাহলে একটি সমাধান থাকবে, এটা এখানে লিখতে হবে। তাহলে কি একটি সমাধান থাকবে? তাহলে একটি সমাধান থাকবে এবং a1 বাই a2 b1 বাই b2 এবং c1 বাই c2 তাহলে কোনো সমাধান থাকবে না। ঠিক আছে? আবার a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 তাহলে অসংখ্য সমাধান থাকবে। এবার এই তিনটা কন্ডিশন, মানে এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা এবং এই কন্ডিশন, এই তিনটা কন্ডিশনের মধ্যে আমার কোন কন্ডিশনটা এটা স্যাটিসফাই করছে? দেখো a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে সেকেন্ড সেকেন্ড যে কন্ডিশন, এই সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করছে। দেখো a1 বাই a2 1/2, b1 বাই b2 1/2 এবং c1 বাই c2 এটা হচ্ছে আমার 3/7, অর্থাৎ c1 বাই c2 টা নট ইকুয়াল টু, এবং a1 বাই a2 এবং b1 বাই b2 টা দেখো দুটো ইকুয়াল, এখানেও 1/2 এখানেও 1/2। তার মানে আমার 2 নাম্বার, এটা হচ্ছে আমার 1 নম্বর কন্ডিশন, এটা আমার 2 নম্বর কন্ডিশন, এটা হচ্ছে আমার 3 নম্বর কন্ডিশন। তার মানে এই 2 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে কোনো সমাধান থাকবে না।
তাহলে এটা অ্যান্সার কি হবে? সুতরাং কোনো সমাধান থাকবে, তাহলে কোনো সমাধান কি থাকবে না, এটাই আমার অ্যান্সার। কোনো সমাধান থাকবে না, যেহেতু আমার 2 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করবে। আজকে এই প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। বাকি প্র্যাকটিস সেটগুলো আমরা নেক্সট দিন করবো। থ্যাংক ইউ।